নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদন। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে সোজাসুজি নিয়ে যাব কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। গতকাল যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ নিচ্ছেন, সেই সময় কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছেন। আর ঠিক সেই সময় যখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সময় তিনি একেবারে রাগ ঢাক না করে, কোনো রকম ইগোর কথা সামনে না এনে বাম এবং অতি বাম দলগুলোকে বার্তা দিলেন যে আগামী দিনে যাতে এই বিজেপিকে সরানোর জন্য তারা একসাথে লড়াই করতে পারে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। এর উত্তরে সিপিএম দলের শতরূপ ঘোষ কি জবাব দিয়েছে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো, এবং সাথে সাথে আপনাদেরকে একটা দুঃখজনক ঘটনাও আমি দেখাবো যে গতকাল শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নিচ্ছেন, ঠিক সেই সময় থেকে মাত্র 12 ঘন্টা পরে শুভেন্দু অধিকারীর মেদিনীপুর জেলাতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। গতকাল রাত 12:30 সেই সময় হিজলি শরীফ, আপনারা সকলেই নাম শুনেছেন, যেটা একেবারে দূর দূরান্ত থেকে বহু পর্যটক দর্শন করতে আসে, একটা ধর্মীয় স্থান, হিন্দু মুসলিম নির্বিশেষে সেই হিজলি শরীফে আসে। আর এই হিজলি শরীফকে কেন্দ্র করে অনেক ব্যবসাদারের সেখানে ব্যবসা চলে, প্রায় 100-150-র উপরে সেখানে সাধারণ গরিব মানুষের দোকান রয়েছে। রাত্রির 11:30 শুভেন্দু অধিকারীর জেলা, সেই জেলাতেই একেবারে ভস্মীভূত হয়ে গেল সমস্ত হিজলি শরীফের আশেপাশে গড়ে ওঠা দোকানগুলো, অস্থায়ী দোকানগুলো কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল। আমি আপনাদেরকে এই ভিডিওতে সেই সকল চিত্র দেখাবো, এবং সাথে সাথে এই ভিডিওতেই আমি আপনাদেরকে গতকাল নরেন্দ্র মোদীর একটি পুরনো যে বক্তৃতা সেটা ভাইরাল হচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো। শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন, ঠিক সেই সময়ই গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ জুড়ে একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঠিক শুভেন্দু অধিকারীর শপথবাদ বাক্যের সাথে সাথে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের একটি পুরনো বক্তৃতাও চালানো হচ্ছিল, যেটা কার্যত ভাইরাল হয়েছে গতকাল সারাদিন। এই সমস্ত কিছু আজকে আপনাদের এই ভিডিওর এপিসোডে থাকবে। তার আগে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই যে কিউআর কোডটি দেখছেন, এই কিউআর কোডটি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের, অতি অবশ্যই আপনার মোবাইল থেকে স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন আমরা প্রথমে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাই, তারপরে আপনাদেরকে হিজলি শরীফের জায়গায় নিয়ে যাব। কিন্তু প্রথমে আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রথম নির্বাচনে হেরে যাওয়ার পরে প্রথম জনসমক্ষে এলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী তার বাড়ি থেকে পালন করলেন, এবং সেখান থেকে একেবারে বার্তা দিলেন যে কিভাবে আগামী দিনে বিজেপিকে সরাতে গেলে সমস্ত ভারতের বিরোধী দলগুলোকে এক হতে হবে। প্রয়োজনে তিনি সিপিএম, অতি বাম সকলের সঙ্গেই হাত মিলাতে প্রস্তুত। দেখুন, আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার, কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধা নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসি ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কীভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন, তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো এগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোটবাদী। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলব। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি, রাজনৈতিকভাবে, যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, বাংলার মানুষের উপর খুব অত্যাচার করছে, বাইরের গুন্ডাদের নিয়ে এসে, লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায় আমার বাড়ির সামনেও সকালবেলা যাতা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাকা মারছে, দরজা খুলে মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশোনা করবে না। এইসব চলছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু আমরা তো লড়বই, কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব। নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব। যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই তারা কিন্তু এই আবেদনে দয়া করে সাড়া দেবেন, কারণ ব্যবসায়িক ইন্টারেস্ট যাদের আছে তারা একটু একটু করে সরে যাবে, কারণ তারা তাদের নিজেদের স্বার্থ দেখবে। তাদের নিয়মিতই সরকারে যে থাকে তার স্বার্থে জড়িয়ে পড়ে, আর যখন নিজের স্বার্থে বদনাম করে চলে যায়, আর খেসারতটা দিতে হয় রাজনৈতিক দলকে।
আমাদের ওদের প্রয়োজন নেই। যারা যেতে চায় তাদের যাওয়ার জন্য আমি অনুমতি দিচ্ছি, যারা থাকতে চায় এবং নতুন করে আসতে চায় তাদের আমি আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। গতকাল নির্বাচনে হারার পরে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে এলেন এবং জনসমক্ষে এসে কার্যত সমস্ত বিরোধী দলগুলোকে বার্তা দিলেন যে এবারে বিজেপিকে সরাতে গেলে এক হতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল যে বাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন সেটা নিয়েও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারি মাধ্যমে কিন্তু রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হলো না। এটার কারণ এটাও হতে পারে যে পশ্চিমবঙ্গে গতকাল কোনো স্থায়ী সরকার ছিল না, কিন্তু তবুও সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিষোদ্গার করেছেন। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য যেটা হচ্ছে, অতি বাম এবং বামদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রকাশ্যে ডাকছেন তাদের সঙ্গে জোট বাঁধার জন্য। বামপন্থীরা কি আদৌ রাজি হবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কি হলো যে এখন তিনি বামপন্থীদেরকেও ডাকছেন? এই বামপন্থীদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস একেবারে নির্মূল করে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তাই বামপন্থীরা যে কটা জায়গায় একটু ব্যাঙের ছাতার মতো রয়েছে, তারা কি আদৌ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসবে কিনা সেটা তো সময়ই বলবে। কিন্তু শতরূপ ঘোষ তিনি এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। আমি দেখাবো শতরূপ ঘোষ সিপিএম এর কার্যত 3 বারের হেরে যাওয়া নেতা, এবং এইবারে তিনি আর সেই রিস্ক নেননি, বিধানসভায় কোথাও ভোটে দাঁড়াননি, তাই তিনি চতুর্থবারের জন্য হারেননি। কিন্তু তিনি বক্তৃতা রেখেছেন, তার দল কি স্ট্যান্ড নেবেন সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন। আপনার মতো একটা ক্রিমিনালদেরকে দিয়ে রাজনীতি করা নেত্রীর জন্য আজকে পশ্চিমবাংলার এই সর্বনাশ হলো যে বাংলার মানুষ স্বাধীনতার পর থেকে একদিনের জন্য, একটা মিনিটের জন্য কখনো সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেয়নি, তাদেরকেও এখন বলতে বাধ্য হতে হলো যে ভাই ও যে থাকে থাক, যে যাবে যাক, দরকার হলে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দল আসুক তাও ভালো, তবু এই আপদটাকে ঝাঁটা মেরে বিদায় করো। তারপরে আপনার পাশে দাঁড়িয়ে নাকি আমরা লড়াই করবো? ফালতু কথা বলা বন্ধ করুন। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তিগুলো কামিয়েছিল, কিভাবে বিজেপির সঙ্গে সেটিং করে এখন সেই সম্পত্তি রক্ষা করবেন, চুরির সম্পত্তি সেটাকে নিয়ে ভাবুন। আসলে সিপিএম দলটার সব থেকে বড় দোষ হচ্ছে এদের অত্যধিক ঔদ্ধত্য আজ পর্যন্ত রয়েছে। এরা শূন্য হয়ে গিয়েছে, আজ পর্যন্ত এদের ঔদ্ধত্য কমেনি। এরা পশ্চিমবঙ্গের বিধানসভায় কোথাও জয়লাভ করুক বা না করুক, কিন্তু এদের ঔদ্ধত্য এরা কমাবে না, যার জন্য সাধারণ মানুষ এদের কার্যত ধূলিসাৎ করে দিয়েছে। এবং আগামী দিনে দেখতে পাবেন যে বাম বলে যে দলটি রয়েছে, এটা ভারতবর্ষের রাজনীতিতেও প্রাসঙ্গিক থাকবে না। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দল, এই দলটারও কিন্তু ঔদ্ধত্য কম ছিল না। এই দল তৃণমূল কংগ্রেসের যে একাধিক নেতা, তাদের মধ্যেও ঔদ্ধত্য এতটা ছিল যে গত 4 তারিখের আগে পর্যন্ত তাদের সঙ্গে কেউ কথা বলতে ভয় পেত। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস দল কিছুটা পিছিয়ে গেছে এবং ব্যাকফুটে এসে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আগামী দিনে সবার সঙ্গে জোটবদ্ধ হয়ে এই বিজেপি দলকে ভারতবর্ষ থেকে উৎখাত করবে। কিন্তু সবার আগে এই যে ভারতবর্ষের ইন্ডি জোটের দলগুলো রয়েছে, এদের ব্যক্তিগত ইগো কমাতে হবে। যে ইগোর কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তার কোনো ইগো নেই, এই ইগোর কথাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বলতেন, আর সেদিনই যদি সব ইগো সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সকলে মিলে একত্রিত হয়ে 2024 লোকসভার যে ভোটটি গেছে সেটাতে প্রচার করতেন, তাহলে হয়তো বিজেপি 242টা সিটও পেত না। কিন্তু এদের ইগো সেই দিন একত্রিত হতে দেয়নি। আজ ক্ষমতা চলে যাওয়ার পরে হয়তো ইগোর যে কথাটা সেটা উঠে আসছে। তবে রাজনীতির ক্ষেত্রে একেবারে খোলা চোখে নিরপেক্ষভাবে যদি দেখতে হয়, আমার নজরে আমি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস দল, এই দলটির কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ খারাপ রয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতই লড়াকু নেত্রী হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বয়স হয়েছে, সেই 2009 সালের মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ দেখতে পাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লড়াকু নেত্রীর মুখ তৃণমূল কংগ্রেস তৈরি করেনি। যাকে তৈরি করার চেষ্টা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা যথেষ্ট পরিমাণে কিন্তু তৈরি করা, একেবারে অটোমেটিক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হয়েছিলেন সেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৈরি হননি। তিনি একেবারেই ক্ষমতার মধ্যে এসেছেন এবং ক্ষমতা যখন চলে গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু আপনারা দেখবেন না খুব একটা রাজনীতির ভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছেন। তাই এই মুহূর্তে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সকল কর্মী যতটুকু পড়ে রয়েছে, যে সকল বিধায়ক যতটুকু পড়ে রয়েছে, সমস্ত কিছু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের সঙ্গে হাত মেলানো উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারা কমেন্টস করবেন আমি ভুল বলছি না ঠিক বলছি, কিন্তু কংগ্রেস একটা জাতীয় দল এবং কংগ্রেসই পারে একমাত্র আগামী দিনে এই বিজেপিকে কিন্তু ভারতবর্ষের সরকার থেকে সরাতে। কারণ জাতীয় দলের সঙ্গে যদি টেক্কা নিতে হয়, আক্ষরিক অর্থে একটা জাতীয় দলের শক্তি প্রয়োজন হবে, যেটা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি থেকে শুরু করে যে আঞ্চলিক দলগুলো রয়েছে এদের পক্ষে যথেষ্ট কঠিন হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে একটা বৃহত্তর জোট করা এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাতকে শক্ত করা, যাতে জাতীয় দলের যে সমর্থন রয়েছে সেই সমর্থনটি পাওয়া যায়। কারণ আগামী দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই আমার কাছে খবর রয়েছে প্রায় 30 থেকে 32 জন তৃণমূল কংগ্রেসের জয়ী এমএলএ যোগাযোগ করে রেখেছেন, যারা আগামী 6 মাসের মধ্যে বিজেপিতে যাবে। অর্থাৎ ওই
80 থেকে সংখ্যাটা 50-এর দিকে চলে আসবে এবং তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মীরা এখনো পর্যন্ত পড়ে রয়েছেন তাদের মনে আঘাত লাগবে এবং তারাও কিন্তু আস্তে আস্তে বিজেপি করণ হয়ে যাবে। তাই ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে কংগ্রেসের সঙ্গে বৃহত্তর জোট করা এবং পারলে তৃণমূল কংগ্রেস দলটার বদলে তাদের সকলে মিলে কংগ্রেসে যুক্ত হওয়া। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার ভুল হতেই পারে, আপনারা কমেন্টস করবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আসুন এরপরে আপনাদেরকে নিয়ে যাই মেদিনীপুরে হিজলি শরীফে। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, গতকাল রাত্রের 11:30 সেই সময় হিজলি শরীফের আশেপাশে যে গরিব মানুষের দোকানগুলো ছিল সেগুলো ভস্মীভূত। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন মাত্র 12 ঘন্টা হয়েছে, আর এই 12 ঘন্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর যে জেলা সেই জেলার হিজলি শরীফের আশেপাশের দোকানগুলো কার্যত ভস্মীভূত হয়ে গেল। শুভেন্দু অধিকারী যে শপথ বাক্যটি পাঠ করেছিলেন সেটা আমি একবার আপনাদের স্ক্রিনে চালিয়ে দেখাতে চাই, দেখুন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ বাক্য এটা আমি আপনাদেরকে দেখালাম। তার কারণ কেন? তার কারণ এর পরে যে চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত ভয়াবহ। আপনাদের মন ভারাক্রান্ত হয়ে যেতে পারে এই চিত্রগুলো দেখে। একাধিক গরিব মানুষের দোকান মেদিনীপুরের হিজলি শরীফে, যে হিজলি শরীফে একাধিক বিশ্বের পর্যটক আসে, বাংলার হিন্দু মুসলিম নির্বিশেষে সেই ধর্মীয় স্থানে যায় এবং সেখানে নিজেদের ধার্মিকতা পালন করে। আর এই হিজলি শরীফকে কেন্দ্র করে সেখানে ব্যবসাও গড়ে উঠেছে। হিন্দু মুসলিম নির্বিশেষে সেখানে গরিব মানুষ তাঁবু খাটিয়ে ব্যবসা করছে, আর এই ব্যবসার দোকানপত্রগুলো গতকাল রাত্রে ভস্মীভূত হয়ে গেল। তাই শুভেন্দু অধিকারীর যে শপথ বাক্য সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখালাম, এর পরের যে দৃশ্যটা দেখাবো সেটা দেখুন। লালা লালা ফোন করে তোর বাড়ি ঝাম্পাটা আমরা গান তোলা হবে কেন গান তোলা হবে কেন আমাদের বাড়িতে কি করে নাই আস্তে আস্তে একা চার আয় এ তোমার এনে খাইলে তারপর ঘর। আমাদের হিজলি শরীফ মসনদিয়ালা নদী সাইডে সব দোকানগুলো বিজেপি কর্মীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এইমাত্র দমকল এসছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা সবাই দেখুন, সবাই শেয়ার করুন। এইমাত্র দমকল এসছে, হিজলি শরীফ নদী সাইডে সমস্ত দোকানগুলো পুড়িয়ে দিয়েছে বিজেপিরা। দেখলেন কি ভয়াবহ দৃশ্য। শুভেন্দু বাবুর যে শপথ বাক্যটা দেখালাম সেটা শুভেন্দু বাবুর এই কারণেই দেখালাম, তার কারণ সংবিধানে সকলের অধিকার সমান। এটা শুভেন্দু অধিকারী নিজেই গতকাল সংবিধানের যে শপথ রয়েছে সেটা নিয়েছেন, আর তারপরে তার জেলাতেই এই ধরনের 12 ঘন্টার মধ্যে একটা ভয়াবহ দৃশ্য। আর এই দৃশ্যতে যে ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস শোনা যাচ্ছে, সেই ভয়েসে এটাও শোনা যাচ্ছে যে বিজেপি কর্মীরা নাকি এই কাণ্ডটা ঘটিয়েছে। আমি এই ভিডিওর সত্যতা যাচাই করিনি, আর আদৌ সেই জায়গায় পৌঁছে দেখতে যাইনি যে বিজেপি কর্মীরা ঘটিয়েছে না সিগারেটের ছ্যাঁকা থেকে হয়েছে নাকি কোনো রকম অগ্নিকাণ্ড থেকে ঘটিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী তারা নিজের জেলায় এত বড় একটা ধর্মীয় স্থানে এত ভয়াবহ একটা কাণ্ড ঘটে গেল, তারপরে কি সেই জায়গার মানুষদেরকে শুভেন্দু অধিকারী জাস্টিস দেবেন? রাজ্যের নবম মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, মানুষ অনেকভাবে পরিবর্তনের দিকে তাকিয়ে যখন তার দিকে ছিল, প্রত্যেকটা মানুষ যখন এই পরিবর্তনের উপর ভরসা করে তাদেরকে ভোট দিয়েছে, তারপরে পশ্চিমবঙ্গের মাটিতে যদি এটা বিজেপি কর্মীরা করেই থাকে তাহলে এই দৃশ্য কেন আসবে? আজকে হিজলি শরীফের যে দোকানপত্রগুলো, সেই দোকানপত্রে যারা ব্যবসা করে খায় তারা কিন্তু সকলেই 100% মুসলমান নয়। এখানে যদি 100টা দোকান থাকে তাহলে 55 থেকে 60টি দোকান কিন্তু হিন্দুদের, আর বাদ বাকি দোকান কিন্তু মুসলমানদের। অর্থাৎ এই ব্যবসার ক্ষেত্রের জায়গাটায় হিন্দু এবং মুসলমান একেবারে নির্বিশেষে নিজের পেটের তাগিদে সংসার চালানোর জন্য গরিব মানুষ ব্যবসা করে থাকে, তাদের ব্যবসাগুলো আজকে ধূলিসাৎ। আমি ধরে নিচ্ছি এগুলো কোনো বিজেপি কর্মী করেনি, আমি এটা ধরে নিচ্ছি। তাহলে কি শুভেন্দু অধিকারীর সরকার এদেরকে পুনর্বাসন দেবে? তাহলে কি শুভেন্দু অধিকারীর যে নতুন সরকার এদের
পাশে দাঁড়াবে, এদের এই জায়গাগুলোতে পুনরায় করে খাওয়ার ব্যবস্থা করে দেবে। আর আমি যদি ধরে থাকি এটা বিজেপি কর্মীরাই করিয়েছে, ওই হিজলি শরীফ নামটা রয়েছে বলে তাদের প্রতি একটা রাগ দেখানোর জন্য, তাহলে কি শুভেন্দু অধিকারী তাদের দলের যে বিজেপি কর্মীরা রয়েছে তাদেরকে খুঁজে বের করে সঠিক শাস্তিটা দেবে? এটা দেখার বিষয় রাখবে। কিন্তু নিন্দনীয় বিষয় যেটাই ঘটেছে, একেবারে এই নিন্দনীয় বিষয়। গণতন্ত্রে যে কোনো দলকে সমর্থন করতে পারে, হতে পারে সে বিজেপি করে, হতে পারে সে তৃণমূল করে, হতে পারে সে সিপিএম করে। আর এই গণতন্ত্রটাকে হত্যার অভিযোগ নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরিয়েছে এই বিজেপি সরকার। আর সেই বিজেপি আসার পরেও যদি বাংলা থেকে 12 ঘন্টার মধ্যে এই দৃশ্য দেখতে হয়, তাহলে আগামী দিনে বাংলার ছবিটা কি হবে এটা ভাবলে তো আমাদের গা হাত পা শিউরে উঠছে। তাই অন্যায় যে করুক, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন তিনি নাকি সবার, আর সেটা তাকে প্রমাণ করতে হবে। তিনি অবশ্যই বাংলার মানুষের কাছে পরীক্ষা দিতে বাধ্য, কারণ তিনি সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন। আর বাংলার মানুষ যে বিপুল ভরসা দেখিয়েছে, আশা করি সেই ভরসা শুভেন্দু অধিকারী ভাঙবেন না। আর এখানে যেরকম বিজেপি কর্মীরাই নাকি অগ্নিসংযোগ করেছে এই কথা উঠে আসছে, ঠিক উল্টো দিকে আরো একটি চিত্র এলো, যে চিত্রতে দেখা গেল বিজেপি কর্মীরা ভালো কাজ করছে। আর আমি বলেছি আপনাদেরকে এই চ্যানেলে কি ভালো কি মন্দ আমি জানি না, যেটা সত্য হবে সেটাই আপনাদেরকে তুলে ধরবো। সেটা বিজেপির হোক, তৃণমূলের হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এবং রং কালার নির্বিশেষে এই চ্যানেলে সমস্ত ভিডিও দেখানো হবে। তাই বিজেপির কর্মীদের দ্বারা এই হিজলি শরীফে সম্ভবত আগুন লাগানো হয়েছে, সেই ভিডিও যেরকম আপনাদেরকে দেখালাম, বিজেপি কর্মী গতকাল মাছের বাজারে গিয়ে একটা ভালো কাজ করেছে, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি, দেখুন। মাসি তোমাদের থেকে কত করে নিতে এতদিন? 20 টাকা করে রোজ। কত করে নেবে বলেছিল? কি বলেছে? 100 টাকা করে রোজ দিতে হবে। তোমাদের সারাদিনের রোজের ইনকাম কত? আচ্ছা তুমি কি বলছিলে মাসি, কি সেদিনকে বললা 25 টাকা ইনকাম হয়েছিল? 20 টাকা নিয়ে গেছিল। কাউকে আর কোনো পয়সা দিতে হবে না, কাউকে আর 10 টাকাও দিতে হবে না, ঠিক আছে? আমাদের এখনের সরকার অনেক ভালো, অনেক মানে খুব ভালো। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কাউকে আর কখনো 10 টাকাও দিতে হবে না। আর কোনো সমস্যা আছে মাসি? তোমরা কিছু আবেদন জানাতে চাও এখানে এই জায়গাটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কাউকে কোনো পয়সা দিতে হবে না, চিন্তা করো না। তোমার কোনো আবেদন আছে? অত্যন্ত গরিব কিছু মা মাসি যারা মাছের ব্যবসা করে, তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল, এই জায়গার এই এলাকার ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দাদা যেগুলো তৈরি হয়েছিল, যাদের জন্য তৃণমূল কংগ্রেস দলটা প্রকৃতভাবে মানুষের কাছে শত্রুতে রূপান্তরিত হয়েছে, সেই দাদারা এদের কাছ থেকে মাছ বিক্রি করতে বসতে দেওয়ার জন্য 20 টাকা 25 টাকা করে চাঁদা নিত। এই ঘটনাটা সেই গরিব মানুষগুলোকে যে কতটা আঘাত দিয়েছে সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পেলেন। এই ভিডিওতে বিজেপি কর্মীরা সেই মাছের বাজারে পৌঁছে গিয়ে সেই তোলা আদায়ের টাকা বন্ধ করলেন। আগামী দিনে জানি না যে আবার কোন নেতা সেই জায়গায় এসে টাকা নেবে কিনা, কিন্তু এই ভিডিওটা আমাদের কাছে এখন এসেছে, যেটা প্রশংসনীয় ভিডিও, এবং এই ভিডিওই আমরা রাজ্য থেকে পেতে চাই। আমরা হিজলি শরীফের মতো ভিডিও পেতে চাই না, যেখানে হিংসা বা দাঙ্গা বা হানাহানির কোন রকম নজির সৃষ্টি হতে পারে। আর সেই জন্য ওই হিজলি শরীফের ভিডিওটাও যতটা দরকার যাতে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেটা পৌঁছায়, এবং এই ভিডিওটাও ততটা দরকার যাতে বাংলার মানুষেরা দেখতে পায় যে সব জায়গায় খারাপ এবং ভালো উভয়টা মিশিয়েই কিন্তু রাজ্যের মানুষেরা চলছে। আমি এরপরে আপনাদেরকে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী গতকাল যখন শপথ নিচ্ছিলেন, তখন রাজ্যের বা দেশের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের অনুষ্ঠান একদিকে চালাচ্ছে, আর একটা নরেন্দ্র মোদীর 2016 সালের বক্তব্য তারা চালাচ্ছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। নরেন্দ্র মোদী যখন 2016 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এসেছিলেন, সেই সময় নরেন্দ্র মোদী এই সারদা স্টিং অপারেশনে শুভেন্দু অধিকারী যে উঠে এসেছিলেন, সেই স্টিং অপারেশন নিয়ে শুভেন্দু অধিকারীকে কটূক্তি করেছিলেন। শুধু নরেন্দ্র মোদী নয়, সেই সময় অমিত শাহ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে কটূক্তি করেছিলেন। আজ সেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহেদের হাত ধরেই বাংলার মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল চলছে। আমি আপনাদেরকে সেই দুটো ভিডিও একবার দেখাচ্ছি। 2016 সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কি বলেছিলেন আজকের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যাপারে, দেখুন। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा, लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। साम दाम दंड भेद सब तरीके अपना रही है बीजेपी कि किस तरीके से ममता बनर्जी गिर जाए। देखिए, आपने शायद नारदा स्ट्रिंग देखा है या नहीं देखा है मुझे मालूम नहीं। कोर्ट, सीबीआई जांच, ये सारी चीजों को साइड पर रख दीजिए। जब आप कैमरे के सामने घूस ले रहे हो, किसी का दोष क्यों निकालना?
आपके नेता कैमरे के सामने घूस ले रहे हैं, इसका क्या जवाब है आपके पास? और नारदा की सीबीआई जांच का निर्णय भारतीय जनता पार्टी की मोदी सरकार ने नहीं किया है, पहले कलकत्ता हाई कोर्ट ने किया और उसके बाद सुप्रीम कोर्ट ने, देश की सर्वोच्च अदालत ने किया है। तो सीबीआई को कारण क्यों दे रहे हैं भैया? ये कोई गलत प्रकार के केस ने जिसमें आप स्पष्ट रूप से घूस लेते हुए दिखाई पड़ते हैं। রাজনীতি বড়ই অস্থির এবং রাজনীতির কোন রকম স্থিরতা নেই। যে মানুষটা যার হয়ে একদিন কথা বলবে সেই মানুষটা তার বিরুদ্ধে কথা বলতে পারে, আবার যে মানুষটা যাকে একসময় শত্রু বলবে সেই মানুষটাই তার হাত ধরে মুখ্যমন্ত্রী হতে পারে। এটা আজকের বর্তমান রাজনীতি, বর্তমান ভারতবর্ষের চিত্র। একসময় 2016 সালে যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্টিং অপারেশন হয়। নারদা স্টিং অপারেশনে যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা বিজেপি অফিসিয়াল হ্যান্ডেল থেকে 2016 সালে তাদের ইউটিউবে ছেড়েছিল। আর এই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে নারদা স্টিং অপারেশনে 5 লক্ষ টাকা নিতে দেখা যাচ্ছে। সেই টাকার প্রতিবাদ জানাতে গিয়ে আজকে যে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই নরেন্দ্র মোদী 2016 সালে এই কথাগুলো বলেছিলেন, অমিত শাহ এই কথাগুলো বলেছিলেন। কিন্তু আজকে 10 বছর জল সমুদ্র দিয়ে গড়িয়ে গেছে, নদী দিয়ে, গঙ্গা দিয়ে 10 বছর জল গড়িয়ে গেছে, এবং সেই শুভেন্দু অধিকারী যিনি একসময় এই নরেন্দ্র মোদীর চোখের কাঁটা ছিলেন, যার বিরুদ্ধে ভোট প্রচার করছিলেন, তিনি আজকে তার হাতে এই মুখ্যমন্ত্রিত্বের চেয়ারটা তুলে দিলেন। জানি না এর মধ্যে শুভেন্দু অধিকারী ভালো হয়ে গিয়েছেন নাকি তৃণমূল কংগ্রেস দলটা শুভেন্দু অধিকারীকে তখন জোর করে এটা করা করিয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই অত্যন্ত ইন্টারেস্টিং ভাইরাল ভিডিও চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, যেটা আপনাদেরকে এনে আমি তুলে দেখালাম। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। হ্যাঁ, বলে যাব যে হিজলি শরীফে ঘটনাটা ঘটেছে, আশা রাখবো পশ্চিমবঙ্গের নতুন সরকার, যারা বলেছে পরিবর্তন হবে এই রাজ্যের, সেই নতুন সরকার হিজলি শরীফের দোষীদের খুঁজে বের করুক আর না করুক, ওই জায়গায় যারা করে খাচ্ছিল তাদের পুনর্বাসন দেবে, এমনটাই আশা করব। এই আশা রেখে আজকের এই প্রতিবেদন এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। চ্যানেলটাতে আপনাদেরকে যুক্ত হতে হবে এবং এই চ্যানেলের ভিডিও শেয়ার করতে হবে, যাতে আরো মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় এবং সত্য কথা মানুষের কাছে পৌঁছাতে পারে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।